সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে ইতালির ভ্যাটিকান সিটিতে পা রাখে অবনী, তার অসুস্থ মেয়ে জেরিকে নিয়ে। আশেপাশে প্রকৃতি মানুষজনের দিকে চোখ বুলিয়ে নেয় সে। কি সুন্দর, অথচ এ সুন্দর তো সে চায়নি। পরিচিত দেশ ছেড়ে এ ভিনদেশে তো সে কখনো পাড়ি দিতে চায়নি। তবে আজ নিয়তির খেলায় ভাসতে ভাসতে সে এত দূর এসেছে। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। ব্যাগ থেকে অবনী ফোনটা বের করলো। পঞ্চমবারের মতো রিং লাগলো তার স্বামী আমজাদ সওদাগরের ফোনে। মানুষটা কেমন দায়িত্বজ্ঞানহীন হলে এমন সময় ফোন রিসিভ করছে না, অথচ এয়ারপোর্ট থেকে তাদের একসাথে হসপিটালে উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। অবশেষে পঞ্চমবারের মতন ফোনটা রিসিভ না হয়েই কেটে যেতে হতাশার শ্বাস ফেলল অবনী। মন খারাপ হয়ে বিজ্ঞাপনে ভরে গেল তার হৃদ মাঝার। এই অচেনা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। চেরির ঘুমন্ত নিথর দেহটাকে নিয়ে তাকাতেই অসহায়ত্ব যেন পাহাড় ছুঁয়ে দিল। জীবনে অনেক কাজ সে করেছে, অনেক অন্যায় করেছে, অল্প বয়সের আবেগে ভেসে গিয়ে পুরো জীবনটা অবহেলার সমুদ্রে ঢেলে দিয়েছে। কিন্তু আজকাল তো বয়স হয়েছে, বুঝও হয়েছে, মোটামুটি ভালো মন্দ সে বুঝতে পারে। তাই তো এখন সন্তানগুলোকে আঁকড়ে ধরার প্রচেষ্টা। কিন্তু সেই সন্তানদের উপরেই আজ বিপদ। এই অচেনা প্ল্যাটফর্মে পরিচিত মুখটা দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সে গাড়িতে উঠে বসল। এই গাড়ি এখানে অবস্থানরত হসপিটাল থেকে আনা হয়েছে, যেখানে ভর্তি করানো হবে চেরিকে। অবনী বেগমের হৃদয় তোলপাড় করে কান্না এলো। এত বছরে পাওয়া না পাওয়ার গল্পে ভারী হলো কান্নার সুর। প্রাপ্তি অপ্রাপ্তির এই 12 মাসের জীবনে তার 10 মাসই কেটেছে শূন্যতার হাহাকারে। এসব বিষাদের গল্পে তার কান্নার গতিবেগ বাড়ল বই কমল না। আমজাদ সওদাগর আসেননি, এই কথাটা তাকে যত বেশি না কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে তার ভাবনা যে আমজাদ সওদাগর হুট করে দায়িত্বজ্ঞানহীন হয়ে গেছে। মানুষ বরাবরই কোমল প্রাণী, তারা চায় তাদের মন খারাপ একাকিত্ব কেউ বুঝুক। কিন্তু যখন তাদের এই চাওয়াটা পূরণ হবে না বুঝতে পারে, তখন তাদের মনের ঘরে নামে ভীষণ শোক। অবিনু বেগমও সেই মানুষের বাহিরে না। চৈত্রের অপ্রাপ্তি, বৈশাখের শূন্যতা সব মনে করে বাড়াচ্ছে তার মন খারাপের খাতা। সন্তানপ্রেমী সহজ সরল আমজাদ সওদাগরও বদলে যেতে পারেন, তা অবনীর মানতে খুব কষ্ট হচ্ছে। মাথার উপর নিকষ কালো আকাশ, হৃদয় ব্যথার আন্দোলন, কণ্ঠে উন্মাদনা মাখানো গান। তীর ভাঙা ঢেউ, আমি নীর ভাঙা ঝড়। উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর। কি হাহাকার সে গানে! কে জানে কত গল্প মানুষের হৃদয়ে দাফন দেওয়া থাকে, কজনই বা সেসবের খবর রাখে। হাতের গিটারে অনবরত সুর তুলে যাচ্ছে। কখনো গেয়েছে বাহার ভকাটে হওয়ার গল্প, কখনো সে সুর তুলেছে বিরহের। পরপর কতগুলো গানের পর থেমে গেল তার হাত। বিরক্তির ঢেকুর তুলে অসহ্য অনুভূতি নিয়ে ঝেড়ে ফেলতে চাইল। চোখে টকটকে লাল তার, মুখে অবহেলার চাপদাড়ি। হাতের গিটারটা ছাদের বেশ প্রশস্ত রেলিংটার উপর রাখল। পকেট থেকে তার অতি প্রিয় সাথী নিকোটিনকে বের করেই 2 ঠোঁটের মাঝে চেপে ধরল। ডিএসএলআর জ্বালানোর মুহূর্তের কেউ এসে ছো মেরে টেনে নিল ঠোঁটের মাঝে থাকা সিগারেটটা। বাহার অবাক এবং বিরক্ত হলো। প্রয়োজনের সময় এমন অপ্রয়োজনীয় কাজ তার বরাবরই বিরক্ত করে। সিগারেট হলো তার একান্তই ব্যক্তিগত সম্পদ, যার উপর হস্তক্ষেপ করার অধিকার কারণে। বাহার কপাল কুঁচকে সিগারেটটা ছো মারা ব্যক্তিটার দিকে তাকাতেই বিরক্তিতে চ উচ্চারণ করল। অধৈর্য কণ্ঠে বলল, এসব কেমন আচরণ তোমার? চিচা ততক্ষণে সিগারেটটা হাতে মুঠোয় ভরে নেয়। দুষ্টু হেসে বলে, এমন আচরণই করা উচিত আপনার সাথে। বকাটেপনা ছাড়েন তো এবার। আর কত বকাটে হবেন? এখন তো অন্তত থামুন। কেন? জেল কেটেছি বলে বকাটেপনা ছাড়তে বলছো? অথচ সভ্য সমাজে বকাটে না হলে পায়ে মিশে যাবে তোমাদের মতন বড় লোকেদের কাছে। বাহারের তীক্ষ্ণ গলার কথার ভারী হতভম্ব হয়ে গেল চিত্রা। জেল থেকে এ যেন অন্য এক বাহারের আগমন। বাহার ভাই তো এমন ছিল না। চিচা নিজেকে সামনে নিয়ে বোকা বোকা হেসে বলল, আরে না বাহার ভাই, আপনি ভুল বুঝছেন, আমি তো কেবল এমনই বলছি। সিগারেট তো ক্ষতিকারক, তাই না? মানুষের চেয়ে কমই ক্ষতিকারক। মানুষের সঙ্গই ছাড়তে পারলাম না, আর এ তো আমার একাকিত্বের পরম বন্ধু, এরে ছাড়ি কিভাবে? চিচা গো ধরল। আজ সে পণ করেছে বাহারকে আর সিগারেট ধোয়া উড়াতে দিবে না। এখন তার যা করা লাগে সে করবে। বাহারের বিরক্তির ভাব তরতর করে বাড়ল। চিচ্চাকে ভয়ঙ্কর রকমের ধমক দিতে গিয়েও আবার দিল না। পকেট থেকে সে বিনা বাক্য ব্যয়ে আরও একটা সিগারেট বের করল। যথারীতি সেই সিগারেটটাও চিচ্চা ধপ করে টেনে নিয়ে গেল।
দরজের ভাত ভেঙে গেল বাহারের। তার সবচেয়ে প্রিয় গিটারখানা সে রাগবশত ছুঁড়ে মারল ছাদের মেঝেতে। ঝনঝনানি শব্দে ভেঙে চড়ে একাকার হয়ে গেল গিটারটা। চিচ্চা কেবল ফেল করে চেয়েই রইল। জীবনে এমন অবাক সে যেন কখনো হয়নি। বাহার কেবল গিটার না, ভেঙে দিল স্বয়ং যেন চিত্রাকে। কি নিষ্ঠুর, কি নির্মম! মনে হচ্ছে চিচ্চার চিত্তের এক একটা ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদ জুড়ে। চিচা অবাক ভরা চোখ মুখ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাহার ভাই। বাহার যেন এই ডাকটার অপেক্ষায় ছিল। ডাকটার সাথে সাথে সে খেকিয়ে উঠল, ভয়ঙ্কর রকমের ধমকে বলল, একদম আমায় আটকাতে আসবে না মেয়ে, জ্বালিয়ে দিব। সাবধান করেছিলাম না তোমায়? করেছিলাম না কিনা বলো? তবুও আমার ব্যাপারে নাক গলানোর সাহস কিভাবে পাও তুমি? দু একদিন হেসে কথা বলেছি বলে কি মাথা কিনে নিয়েছো? ভদ্রতা দেখিয়েছি, সেটা সহ্য হয় না তাই না? শালা শান্তি দিল না এই মানুষ জাতি। কথা শেষ হতে বাহার নিজের চিলেকোঠার ঘরখানাতে চলে গিয়ে সশব্দে দরজাটা আটকিয়ে ফেলল। চিচা কেবল দেখল সবটা। সে হয়তো সত্যিই অতি অধিকার ফলিয়ে ফেলেছে, তাই বলে এমন আচরণ করবে বাহার? অষ্টাদশী হৃদয়ে তোলপাড় করে অভিমান জমল, চোখে টলমল করলো অভিমানের অশ্রু। ভাঙা বিধ্বস্ত গিটারখানা দেখার পর বাঁধ মানল না সে অশ্রুর কণাগুলো। অঝোর ধারায় ঝরে গেল কেবল। বাহার ভাই তার উপর চিৎকার করেছে, এটা না যতই কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে বাহার ভাই নিজেকে কষ্ট দিয়েছে সেটা ভেবে। গিটারটা তো বাহার ভাইয়ের প্রাণ ছিল। সিগারেট আর গিটার সে তো কখনো হাতছাড়া করেনি। যেন সাক্ষাৎ প্রাণ ভোমরা এখানে। অথচ সে গিটারের আজ বিধ্বস্ত অবস্থা, তাও কিনা বাহার ভাই নিজে করেছে। অষ্টাদশীর কান্নায় ভিজে গেল নেত্রযুগল, চিবুক বেয়ে গড়িয়ে গেল সেই অশ্র। বুক সমান কষ্ট নিয়ে অষ্টাদশী অভিমান করল। বাহার ভাইয়ের দিকে সে আর ফিরে চাইবে না। পাষণ্ড পুরুষ বাহার ভাই, সর্বনাশ পুরুষ সে। হসপিটালের করিডোরে নতুন একটা দিনের আগমন। সূর্যের আলো হসপিটালের বাগানের বিভিন্ন রকমের রঙিন ফুলের উপর ঝিলিক দিয়ে উঠেছে। নতুন সকাল, নতুন আরেকটা দিন। অবনী বেগমের ক্লান্ত শরীরটাকে অবসাদের জন্য বসিয়েছে কাঠের সুন্দর বেঞ্চখানায়। চোখ দুটো বন্ধ করে ক্ষণিক ঝিমিয়ে নিল সে। সূর্যের তেজ বাড়ল, শরীরের অবসাদটা কিঞ্চিত কাটল, সাথে সতেজ হলো মস্তিষ্ক। হঠাৎ পাশে কারো কড়া পারফিউমের ঘ্রাণ পেতেই চোখ খুলে তাকালো সে। কাঙ্ক্ষিত মানুষটাকে এ সময়ে দেখে ভরকেও গেল কিছুটা। বিস্মিত কণ্ঠে বলল, আমজাদ। কোট টাই পরা ভদ্রলোক অবনীর পাশে এসে বসল। নরম কণ্ঠে বলল, কেমন আছো অবনী? অবনীর অভিমান হলো। এই কি প্রথম অবনীর স্বামী প্রতি অভিমানে মুখ ফুলালো? হ্যাঁ, এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথমেই এটা হলো। 40 ঊর্ধ্ব অবনী অষ্টাদশী হয়ে উঠল নিমিষেই। মুখ ফুলিয়ে বলল, এতক্ষণে সময় হলো তোমার? গোটা একটা বিকেল আর রাত পার করার পর তোমার আসতে মন চাইলো? আমজাদ মাথা ঝুঁকালেন। বেশ অপরাধী কণ্ঠে বললেন, একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম অবনী। না হয় তোমায় অপেক্ষা করাতাম না। আমার চেরি কেমন আছে? চেরির কথা উঠতেই অবনীর কান্না এলো, লেপটে গেল আমজাদের বুকের মাঝে। হাহাকার মাখানো কণ্ঠে বলল, আমাদের চেরি ভালো নেই আমজাদ, ভালো নেই। আমজাদ হয়তো হুট করে অবনীর এত ঘনিষ্ঠতা আশা করেনি। সামান্য বিব্রত বোধ করলেন সে। অস্বস্তির মাখানো কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না অবনী, ঠিক হয়ে যাবে সে। দেখিয়ে ওঠো তো, মানুষ দেখছে। আমজাদের শেষের বাক্যে অবনীর বাঁধ ভাঙা কান্না থেমে গেল। আকস্মিক ভুল কিছু শুনে ফেলেছে এমন একটি ভাব ফুটে উঠল তার মুখমণ্ডলে। আমজাদ কিনা বলছে মানুষ দেখছে। আমজাদ! অথচ যখন তাদের নতুন বিয়ে হলো তখন আমজাদ সারাদিন অবনী পিছে পিছে থাকতো। ভাবিরা ঠাট্টা করে বউ পাগলও বলতো ছেলেটাকে। অবনী মাঝে মধ্যে কেমন ব্যবহার করত, কিন্তু লোকটা হাসি মুখে সব মেনে নিত। কেমন বোকা বোকা ধাঁচের ছিল। একদিন অবনীর শাশুড়ি অবনীকে কি একটা যেন রান্না করতে দিয়েছিল, অবনীর ঠিক মনে নেই। আমজাদ সবার থেকে লুকিয়ে অবনীর রান্না নিজে করে দিয়েছিল। কই গেল সেই দিন? কই গেল সেই বউ পাগল আমজাদ? আজ যেন সে ভিন্ন পুরুষ। গত কয়েক বছর আমজাদ দেশে যায়নি, হয়তো তাই এই বদলটা চোখে লাগেনি। হুট করে একজন মানুষের এত বদল কিভাবে হলো? প্রশ্নটা হাতছানি দিল অবনীর হৃদয় জুড়ে। অবনীর ক্রন্দনত ভাঙা কণ্ঠ নিয়ে বলল, তুমি বদলে গেছো আমজাদ, বদলে গেছো। ঘরবন্দি বিবশ বিষণ্ণতায় গোটা একটা দিন গেল।
চিত্রা চুপচাপ থম মারা। কারোর সাথে কোনো কথা বলেনি গত রাতের পর থেকে। গতকাল সারা রাত সে কেঁদেছে, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছে। গত 1 বছর বাহার ভাইকে তার অসহ্য অসহ্য লাগে বলে সবার গোপনে হৃদয় মাঝে পুষে রেখেছিল। সে আজ বুঝছে এই বাহার ভাইকে ছাড়া তার গোটা দুনিয়া অসহ্য, কিন্তু বাহার ভাই অসহ্য না। সময়টা ঠিক সন্ধ্যার পরের ভাগ। এই সময় বাড়িতে হইচই থাকে কম, যে যার মতন ব্যস্ত থাকে। তুহিন ভাইজান বোধহয় বাহিরে এখনো, দিশান আর তৃষান ভাইরাও বোধহয় পড়ছে, ওহি আপারও পড়ার সময়। বড়রা হয়তো ঝিমুচ্ছে কিংবা কথা বলছে। পুরো বাড়ি একদম নিবিড়, একদম শীতল। চিঠে দরজা খুলছে সারাদিন পর এখন। বাড়ির মানুষ তাকে তেমন একটা ডাকুও নি আজ। ভেবেছে শরীর তো এমনিতেই অসুস্থ, ঘুমাক না হয়। কেউ কি তার মনের খোঁজ রাখে? আধার ঘরে অন্য কোনো উপস্থিতি অনুভব করতে না পেরেই চমকে ওঠে চিত্রা। এই সময় কি আসতে পারে তার ঘরে ভাবতেই বারান্দার দরজায় ওঠা উঁচা লম্বা পুরুষালীর অবয়ব ভেসে উঠল। চিত্রা অবাক কণ্ঠে বলল, আব্বু। নুরুল সওদাগর এগিয়ে এলেন মেয়ের দিকে। রেলিং এ ঠেস দিয়ে দৃষ্টি রাখলেন রাস্তায়। মানুষজন দেখা যাচ্ছে বারান্দা থেকে। ল্যাম্পপোস্টের আলোয় কত সজীব দেখা যাচ্ছে রাস্তাটা। নুরুল সওদাগর ছোট্ট শ্বাস ফেললেন। রাস্তায় দৃষ্টি রেখেই বেশ গম্ভীর কণ্ঠে বললেন, রাস্তা থেকে তো রিক্সা গাড়ি হর্নের শব্দ আসে, তাই না? তোমার রুমটা না হয় বদলে ফেলো, অসুবিধা হয় না? চিত্রা অবাক হলো। বাবার সাথে এমন কথা বলার সম্পর্ক তার নেই। তাহলে আজ বাবা অন্য সুরে গাইছে যে? নতুন কোনো বার্তার আগমন তাহলে ভেসে বেড়াচ্ছে পরিবেশে।